সম্মানিত সভাপতি বগুড়া জেলা এবং নারায়ণগঞ্জের সম্মানিত বার এবং বেঞ্চ উভয় পক্ষের কর্মকর্তা কর্মচারী এবং আসসালামু আলাইকুম। আমি কয়েকজনের নাম করব, আমি কারোর নাম বলতে চাচ্ছি না, কারণ এখানে সামনে যারা আছেন সবাই আমার মুরব্বী, পিছনে যারা আছেন বেশিরভাগ আমার বন্ধু, ছোট ভাই, বড় ভাই, আত্মীয়। আমি কারো নাম বলতেছি না, কারণ সবাই আপনারা আমার আত্মার আত্মীয়। আপনারা যেভাবে অন্তর থেকে নিয়েছেন, এই ভালোবাসাটা আমার মৃত্যুর আগ পর্যন্ত পাই। বগুড়া বার একটা সময় it was the one of the richest bar in Bangladesh. যারা প্রবীণ আছেন তারা জানেন 10টা বারের ভিতর বগুড়া বার একটি, যদি এটা একটা খুব ছোট্ট ডিস্ট্রিক্ট, কিন্তু এখানকার অ্যাডভোকেট সাহেবরা যারা ছিলেন এত জ্ঞানী, এত বিজ্ঞ ছিলেন, যেটা ঢাকার অনেকে আমাকে বলছে যে লক অ্যাডভোকেট দিচ্ছেন কিনা। অনেকে না, আমি কয়জনের নাম বলবো, যে এখানে মজিবুর রহমান সাহেব ছিলেন, গোলাম মর্তুজা চৌধুরী সাহেব ছিলেন, রাজাকুল হায়দার সাহেব ছিলেন, মীর ইকবাল সাহেব ছিলেন, আমি যাদের দেখেছি মজিবুর রহমান সাহেব ছিলেন, এসবারি সাহেব ছিলেন, এখনো যারা আছেন। আমি বললাম আগে যে সাহেব ছিলেন, আমাদের আব্দুল চাচা এখনো আছেন, আমাদের নাম বলে শেষ করতে হবে, আমি বলতে চাই না। আমি প্রত্যেককে আমি বললাম যে প্রত্যেকে আমার সম্মানীয়। আপনাদের দেখাতে আমি বলতেছি যে কোনো কালেও আমার বিচারক হওয়ার কোনো শখ ছিল না, কোনো স্বপ্ন ছিল না। From the very beginning of my life, আমার ডিজায়ার ছিল আমি একজন ব্যারিস্টার হব এবং আমি প্রোগ্রাম করব, এবং সেভাবেই আমি কাজ করে গেছি। আপনারা জানেন যে আমি বাংলাদেশের দুইজন বিখ্যাত ব্যক্তি বা আইন অঙ্গনের দিকপাল বলতে পারেন, একটা মিস্টার এসআর পাল, যারা সিনিয়র অ্যাডভোকেট আছেন তারা সবাই জানেন, সিভিল ল উনি বাংলাদেশের দিকপাল ছিলেন, আর আরেকজন ব্যারিস্টার মধুদ আহমেদ। এই দুজনের খুব কাছ থেকে তাদের আমি দেখতে পাচ্ছি, তাদের সাহচর্যে যে তোমার সৌভাগ্য হয়েছিল, এবং তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। বিশেষ করে মধুদ আহমেদ সাহেব আমাকে হাতে কলমে শিখিয়েছে, এবং ওনার সম্পর্কে আমি কি বলবো আপনারা সবাই জানেন। বাট উনি এমন একজন মানুষ ছিলেন যে সত্য কথা মুখে বলতেন। একটা বগুড়ার একটা ডেথ রেফারেন্স ছিল, যেটা পরবর্তীতে রাজশাহী ট্রাইব্যুনালে গেল। সেই ট্রাইব্যুনালে 14 জনকে ফাঁসি দিল, 4 জনকে যাবজ্জীবন দিল। ওই মামলাটায় আমি করলাম, করার পরে আমার ক্লায়েন্ট বললো যে আপনার স্যারকে একটু নিতে হবে। আমি স্যারকে বললাম যে স্যার ডেথ রেফারেন্সে ক্লায়েন্ট চাচ্ছে, টাকা পয়সা অনেক গরিব মানুষ, টাকা পয়সা দিতে পারবো না। সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আমি তো কোনোদিন ডেথ রেফারেন্স করি না, আমার লাইফে আমি কোনোদিন ডেথ রেফারেন্স করি না। এই যে সরল স্বীকারোক্তি, এটা কয়েকজন সিনিয়র করে, এটা ওনার মতো মহান ব্যক্তিত্ব বলেই এটা বলতে পারছি। আমি ওনাকে শুধু বললাম যে আপনি কিচ্ছু করবেন না, আপনি শুধু কোর্টে যাবেন, আমি কয়েকটা ল পয়েন্ট বলবো, সেইটা আপনি বলবেন। ফ্যাক্ট যা গত 3 দিন আমার বলা শেষ হয়ে গেছে, আশা করি যার সাহেবরা বুঝতে পারছেন। আপনি শুধু কয়েকটা ল পয়েন্ট বলবেন, ঠিক আছে তুমি যা বলো। তখন তিনি গেলেন, যে জাজ সাহেব যে দুজন ছিলেন বললেন যে আপনার আসার কি দরকার ছিল, আপনার জুনিয়র সাবমিশন।
উনি বলতে এইভাবে ল্যাঙ্গুয়েজটা এইভাবে ছিল যে আমি ওকে ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে পাঠিয়েছিলাম। আমার চেম্বারে আসার পরে আমি ওকে একটা বিশেষ দায়িত্ব দিয়েছি, সেটা হচ্ছে ক্রিমিনাল মামলায়। কারণ বিচার প্রার্থী বেশিরভাগ মানুষই গ্রাম থেকে আসে ক্রিমিনাল মামলায়, একটা জামিনের জন্য, একটা ডেথ রেফারেন্সের জন্য। এই জন্য ওকে আমি এই লাইনটাতে স্পেশালিস্ট করেছি। জজ সাহেব খুব রসিক ছিলেন। উনি বললেন যে হ্যাঁ, গত 3 দিন ও যে আর্গুমেন্ট, যে সাবমিশন আমাদের সামনে রাখছে, তাতে ওকে আপনি বিরাট ক্রিমিনাল বানিয়েছেন। এই অভিজ্ঞতাগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আজকে সারাদিন যাবে। যে এইটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে আমরা কারা। আমরা আইন অঙ্গনের মানুষ, আমরা সবসময় স্বাধীন, আমরা সবসময় গভর্নমেন্ট বিরোধী, আমরা সবসময় সাধারণ মানুষের পক্ষে। বোথ বার এন্ড বেঞ্চ, আমরা বেঞ্চকে একদম উপেক্ষা করে যাব। বেঞ্চে যারা থাকেন ওরাও জজ হওয়ার পরে ভদ্রলোক হয়ে যায়, ওরা সাধারণ মানুষের থাকে, জড় পদার্থ হয়ে যায়। সামনে উকিল সাহেব সাবমিশন রেখেই যাচ্ছেন, ওনারা শুনেই যাচ্ছেন, কোনো কোশ্চেন করেন না। যদি এই ট্রানজেকশন না থাকে বিটুইন লয়ার এন্ড জাজ, আপনার আসল জিনিসটা কেমনে বের হবে? কথা বলতে হবে, মুখ খুলতে হবে, বলতে পারেন। আপনার যারা লয়ার থাকে দেখা যায় মামলা ভালো হয়, কি করেন ঘুরে ঘুরে একই কথা বলে, একই কথা বলে, কত সময় নষ্ট হচ্ছে। জজ সাহেবরা শুনতেই আছে, নাও কারণ এই বিষয়গুলো যে আমাদের অবস্থা এমন হয়েছে যে এক ভদ্রলোক, ইন্ডিয়ান এক ভদ্রলোক, পশ্চিমবাংলার, শুধু রবীন্দ্রনাথের নামই জান, পৃথিবীতে বিখ্যাত মানুষকে রবীন্দ্রনাথ। আর কোনো মানুষ আছে এটা ওনার মাথা দিয়ে আসে না যে রবীন্দ্রনাথের বাইরে আর কোনো ট্যালেন্ট থাকতে পারে, হতেই পারে। যাই হোক, ওনাকে একটা মিউজিয়ামে চাকরি দিছে। এক ভদ্রলোক আসে মিউজিয়াম পরিদর্শন, ওই মাথার খুলি, কঙ্কালের খুলি লাইন করে দেয়। যে ভদ্রলোকরা দেখতে গেছেন, ওনারা বড় মাথা বেদা, সেটা বলছে এই খুলিটা কার? ওটা রবীন্দ্রনাথ। ভালো, দেখতে দেখতে যায়, সেটা মাঝখানে বলছে এই খুলিটা রবীন্দ্রনাথের। একদম শেষে তার ছোট্ট একটা খুলি, এইটা কার? এটাও রবীন্দ্রনাথ। এখন বলছে একজন মানুষের এতগুলো খুলি কামনা আছে, বোঝেন নাই? এটা বয়স্ক অবস্থায় থাকা এই বড় খুলি, মাঝ বয়সে এই খুলি, ছোটবেলার ওই খুলি। আমরা যারা অ্যাডভোকেট খালি একই জিনিস বারে বারে একটা ল জানি, ওইটাই দর্শকদের খাওয়ানোর চেষ্টা করি। ওখান থেকে আমাদের বের হতে হবে। আমি বলছি সবাই আমার মুরব্বী, আমি কোনো জ্ঞানের কথা বলবো না, আমি বাস্তবতা বলতেছি। যেমন আমরা সবসময় কাপড় চোপড়ের প্রতি খুবই অবহেলা করি। কোর্টে যাচ্ছি, একটা গাউন পরে চলে যাচ্ছি, আমি কোর্টটাও বলতেছি না। এই ম্যানারটা থাকতে হবে। দর্শক অ্যালাউ করতেছি, এটা দর্শকের কোনোভাবেই অ্যালাউ করা উচিত না। যে আপনার কোর্টের পরিবেশ অত্যাচার, আপনাকে এটা মানতে হবে। আমি আগেই বলছি, ভোগরাবাদ, রিচেস্টার, এইটা আমাদের ধরে রাখতে হবে। যে 5 আগস্টের পরে যেটা হয়েছে সেটা আমরা সবাই জানি, যে এর আগে আমাদের কি অবস্থা ছিল। যে একটা স্বাধীন বিচার ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত কায়েম করতে না পারবো, আমরা সাধারণ মানুষকে কিছুই করতে পারবো না। আমাদেরকে স্বাধীন বিচার ব্যবস্থার জন্য করতে চাই, বারে বারে একই কথা বলতেছি, যে সবাইকে সম্মিলিতভাবে আমাদের বিচার ব্যবস্থাকে স্বাধীন করতে হবে। আমাদের চিফ জাস্টিস মহোদয় একটা রোড ম্যাপ দিয়েছেন, নিশ্চয়ই বলতে পারে, উনি আসছিলেন।